এখানে একটা প্রচ্ছদ আছে, আমি সেই প্রচ্ছদ নিয়ে শুরু করি। এই বইয়ের এই প্রচ্ছদের ব্যাখ্যাটা কি, আমি এখানে একটা বট গাছ আছে, এটা কিন্তু রিয়েল বট গাছ আছে। হ্যাঁ, এই বট গাছের কিন্তু অনেকগুলো অর্থ বহন করে। যে বট গাছটা আমরা দিয়েছি, এই বট গাছটা আসলে কি, এটা হচ্ছে একটা ঐতিহাসিক যে অতীত যে নিদর্শন, কোনো একটা জাতিসত্তার যে নিদর্শন, সেটি প্রকাশ করে। আবার আমরা বলি যে এটা একটি বট গাছ। পরিবার যখন আমরা পিতামাতাকে অনেক সময় বলি যে বট গাছের মতো ছায়া হয়ে আসে, অনেক সময় বট গাছ একটি জাতির যে পুরাণত্ব বা একটা জাতির যে ঐতিহ্য আছে, সে ঐতিহ্য কিন্তু এটা প্রকাশ করে। সেই অর্থ কিন্তু এটি প্রাসঙ্গিক। তাছাড়া আমাদের বারোয়াকালীতে যে রাখাইন জনগোষ্ঠীর যে বসতি ছিল, তাদের অনেক গোষ্ঠীর মধ্যে তারা যে প্রথম বসতি স্থাপন করেছেন, সেই ব্যাখ্যায় তারাই কিন্তু এই কাজটি রোপণ করেছিলেন। তো এই গাছটির বয়স নির্ধারণের জন্য কিন্তু আমি সায়েন্সের শরণাপন্ন হয়েছিলাম। সেটা কীরকম, কক্সবাজারে যে বনায়ন গবেষণাগার যেটি আছে, আমি সেখানে গিয়েছিলাম যে এই গাছের বয়সটা আমাকে বের করতে হবে। কারণ গাছের বয়সটা যদি আমি বের করতে পারি, তাহলে রাখাইন জনগোষ্ঠীর যে বসতির যে বয়সটা, সেটা আমি নিঃসন্দেহে বের করতে পারবো। কিন্তু তারা অপারগতা প্রকাশ করেছিলেন, কারণ আমাদের দেশে গাছের বয়স বের করার জন্য যে এলিমেন্টগুলো থাকা দরকার, এই ল্যাবরেটরিতে সেই এলিমেন্টগুলো নাই। একটি উপায় আছে, সেটা হচ্ছে গাছটা কেটে ফেলতে হবে। গাছটা কাটলে সেখানে যে কোষগুলো আছে, যদি গাছের বয়স যদি 200 বছর হয়, তাহলে 200টা কোষ কিন্তু ওখানে থাকবে। ওই কোষগুলো দেখে বয়সটা কিন্তু নির্ধারণ করা যায়। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। এরপরে আপনি এই প্রচ্ছদের মধ্যে দেখবেন গাছের পাশে কিন্তু একটি কাল আছে। আমি যদি বারোয়াকালীর ভৌগোলিক এলাকাটা দেখি, বারোয়াকালীটা কিন্তু একটি দ্বীপ থেকে জেগে ওঠা একটা জলা। আমরা বলি যে একদিকে উত্তর পাশে বারোয়াকালী কাল আর আপনার দক্ষিণ পাশে কিন্তু জোয়ারিয়া কাল। দুটি কালের মাঝখানে, হ্যাঁ, শত বছরের পলিজেমে জেগে ওঠে একটা দ্বীপ কিন্তু এই বারোয়াকালী। সেই প্রসঙ্গে কিন্তু এটি খুবই প্রাসঙ্গিক। তারপরে আপনি দেখেন এখানে এই সোনালী রঙের আমরা ধানের ক্ষেত আছে, যেটি বারোয়াকালী আশেপাশে আছে, মানে চারদিকে কিন্তু ছড়িয়ে আছে। প্রায় 16 একর জায়গার মধ্যে কিন্তু ধান চাষ হয়। সেই যে ধান চাষ হয়, তার একটি কিন্তু প্রতিচ্ছবি কিন্তু আমি এখানে প্রচ্ছদের মধ্যে এনেছি। তারপরে এই যে সবুজে যেটি আছে, আমাদের প্রায় 800 মতো একর জায়গার মধ্যে আমাদের বসতি আছে, অন্যান্য ইয়াগুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু এখানে এই প্রচ্ছদের মধ্যে আনা হয়েছে। এই বট গাছের আপনি দেখেন পুরাণত্ব বিষয় দেখেন, সবুজায়ন দেখেন, গাছের ইয়াগুলো দেখেন। তারপরে সাবটাইটেলে যে বিষয়টা, আবারও আঁকলে 400 বছর ইতিবৃত্ত আরেকটু ছোট হতে পারতো, এটা নিয়ে একটু বিতর্ক থাকতে পারে, কারণ সাবটাইটেলটা এখানে একটু বড় হয়ে গেছে, লেখাটা আর একটু ছোট করতে পারতো। তবে এই নামটা পছন্দ করার ক্ষেত্রে আমি কয়েকটা অপশন দিয়েছিলাম। আমার শ্রদ্ধেয় ডিন স্যার, কাজী মুস্তামিল্লাহ স্যার এই নামটা পছন্দ করেছেন। তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে সাতরাঙ্গা বারোয়াকালী রাখো, সাথে সাবটাইটেল হিসেবে যে বারোয়াকালীর 400 বছরের যে ইতিবৃত্ত, সেটি ভাবে রাখা হোক। আমি স্যারের পরামর্শ নিয়েছিলাম এবং ওভাবেই কিন্তু আমি এগিয়েছি। প্রথমে যখন আমি শুরু করি, তখন কিন্তু শুধু বারোয়াকালী ইতিবৃত্ত লিখতে শুরু করেছিলাম। সেই কাজটা ছিল খুবই সংকীর্ণ। কিন্তু যখন 400 বছরের কথা বলছি, আমার উপর দায়িত্বটা কিন্তু অনেক বেড়ে যায়। দায়িত্ব মানে হচ্ছে প্রত্যেকটা জায়গায়, প্রতিটা অধ্যায়ের মধ্যে কিন্তু আমার 400 বছরের বিষয়টা যেখান থেকে শুরু হয়েছে, সেই বিষয়টা কিন্তু আমাকে আনতে হয়। যদি বুক সাইজের কথা যদি আমরা বলি, দেখি এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের বুক সাইজ। দেখেন বুক সাইজটা কিন্তু আপনার আনকমন একটা বুক সাইজ। সাধারণত বইগুলো হয় কি 6x9 এই স্ট্যান্ডার্ডে হয়, এটা কিন্তু 6.15x9.20 এই সাইজের এই বইটা এই ঢাকার সৌর প্রকাশনী বইটা প্রকাশ করেছেন। প্রথম প্রকাশকাল এই 30শে অগাস্ট 2025। মাত্র আজকে হচ্ছে 12-13 দিন হলো এই বইয়ের বয়সটা, মাত্র 13 দিন হলো। প্রথম প্রকাশকাল কিন্তু সেটি। এখন প্রশ্ন হচ্ছে, আমার এই বই লেখার প্রতি, বই তো লিখবে ইতিহাসবিদ, বই তো লিখবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের শিক্ষক, বই তো লিখবেন সাংবাদিকরা, কিন্তু আমি ব্যাংকার হয়ে এই বইতে কেন হাত দিয়েছিলাম, সেটা অনেকগুলো বিষয় আছে। আমি কিন্তু লেখালেখি শুরু করি ফেসবুকের মাধ্যমে। যদি স্যাক্রিফাইস করতে কিছু জায়গায়, ফেসবুকে কিন্তু আমার স্যাক্রিফাইস করার বিষয় আছে, কারণ ফেসবুক আমাকে লেখক বানিয়েছে। সেটা কীরকম, আমি ফেসবুকে আমার প্রথম যে প্রবন্ধটা ছোট আকারে যে লেখাটা দিয়েছিলাম, ইংরেজি সাহিত্যের শিক্ষকরা আছেন এখানে, ম্যান ইজ এ হ্যাটার অফ ট্রুথ এ লাভার অফ ফিকশন, একটা অ্যান্টিথেসিস বলি আমরা, বা প্যারাডক্সিক্যাল একটা স্টেটমেন্ট বলি। হ্যাটার অফ ট্রুথ অ্যান্ড লাভার অফ ফিকশন, মানুষ সত্যকে ঘৃণা করে, আমরা বলছি যে সত্যকে ঘৃণা করে আর মিথ্যাকে ভালোবাসে। এই বিষয়টা যদি আমি যখন ফেসবুকে লিখি, ব্যাপক রেসপন্স পেয়েছিলাম, যে মানুষের উৎসাহ পেয়েছিলাম যে আমরা আগামী পর্ব দেখতে চাই। এই যে পর্ব দেখতে চাই, যে অনুপ্রেরণা, কারণ একটা অনুপ্রেরণা মানুষকে অনেক দূরে এগিয়ে যেতে পারে। তখন কিন্তু আমার কলমটা কিন্তু আর থেমে থাকি না, আমি কিন্তু প্রতিদিন লিখতাম। সারাদিন ব্যাংকিং করে আমি আধা ঘন্টা 1 ঘন্টা সময় পেলে 1 ঘন্টায় একটা স্ট্যাটাস হয়েছে, এমন হয়ে গেছে যে মানুষ এটা পড়তো না, আরো লম্বা হয়ে যেত। হ্যাঁ, এভাবে কিন্তু লেখালেখি শুরু। তারপর বইতে কেন গেলাম, একদিন শ্রদ্ধেয় আমার কাজী মুস্তামিল্লাহ স্যার আমার অফিসে গেলেন, আমার মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকও, সাথে আগের যিনি ডিন ছিলেন, আগে রণজিৎ দত্ত স্যার, তিনি সহ। রণজিৎ দত্ত স্যার আমার ফেসবুকের ফ্রেন্ড, তিনি জানেন যে আমি লেখালেখি। স্যারকে বলেছেন যে ও তো লেখক, তো স্যার বলছে ওকে পাবলিকেশন আছে, বই আছে। এটি কিন্তু আমার মাথায় লাগে। আমি জানি যে লেখক হতে হলে অবশ্যই পাবলিকেশন লাগবে, বই লাগবে, আদারওয়াইজ ফেসবুক দিয়ে তো লেখক হয় না।
ফেসবুকের লেখা আর বই লেখা এটা বিগ ডিফারেন্স, এটাতে আকাশ পাতাল পার্থক্য। এটি কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি ফেসবুকের লেখা আর এটার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি মন মতো করে লিখে দিতে পারবেন, কোনো তথ্যসূত্র কিছুই লাগে না, বাট এখানে ধারাবাহিকতা লাগে, কোনো রিপান্ডেন্সি থাকতে পারবে না। তারপরে এখানে তথ্যসূত্রের প্রয়োজন আছে, আপনার কথাগুলো আপনি আবার খণ্ডন করছেন কিনা, মানে স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন কিনা, সেই বিষয়গুলো এখানে কিন্তু আছে। এই জন্য বই লেখাগুলো কঠিন হয়ে যায়। তারপরে আমি একটু ছোট করে বলি, আমি প্রথম আলোর সম্পাদক এই যে আব্দুল কুদ্দুস রানা ভাইয়ের কাছে গিয়েছিলাম। তিনি প্রথমে দেখি হয়তো গুরুত্ব দেন নাই, দুদিন পর তিনি আমাকে ফোন দিয়েছেন, বলছে অসাধারণ একটি কাজ করেছেন, অসাধারণ কাজ হয়েছে। কারণ তিনি পড়েন নাই তো, প্রথমে পড়ার পরে বুঝতে পারছেন যে এটি অসাধারণ। আমি এই বইটি ভালো হয়েছে সেটা বুঝতে পারবেন কারা, যারা ইতিহাসে যারা গবেষক। এরপরে আমি আসবো যে বইটি এই স্যারের পরামর্শ অনুযায়ী তখন আমি বই লেখার প্রতি কারণ আমার একটা ইচ্ছা ছিল, প্রত্যেক মানুষের একটা অ্যাম্বিশন থাকে। আমার একটা ইচ্ছে যে আমার নামের পাশে আমি গবেষক লাগাবো, নামের পাশে আমি লেখক লাগাতে চাই। কারণ আমি ব্যাংকার হিসেবে আমি পরিচয় দিই না কোনো জায়গায়, আমি ব্যাংকার বলি না। হ্যাঁ, আমার কোনো জায়গায় ব্যাংকার, এখানে স্যারও বলেছেন যে ব্যাংকার হচ্ছে, তো এখানেও কিন্তু ব্যাংকার লেখা নাই, আছে ব্যাংকার লেখা না। আমি ব্যাংকার হিসেবে পরিচয় দিতে চাই না, কারণ এটা মানি মেকিং ইন্ডাস্ট্রি, আমি ওই জায়গায় থাকতে চাই না। আমি ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, এটা ব্রড চিন্তা, এটা ফিলোসফি ডেভেলপ করে, হিস্ট্রি ডেভেলপ করে, এই বিষয়গুলো আমাকে নাড়া দেয়। এরপরে আমি মৌলিক গবেষণা, এখন আমি তো ইতিহাসটা শুরু করেছিলাম বৃহত্তর প্রেক্ষাপটে, বাট ওই জায়গায় কিন্তু আমি থাকি না, কারণ ওইটা হলো অনেকটা কফি হয়ে যেত। আমি চেয়েছি একটি মৌলিক গবেষণা গ্রন্থ রচনা করব। তো আমার কাছে মনে হয়েছে এটি একটি মৌলিক গবেষণা গ্রন্থ। এখন প্রশ্ন করতে পারেন, আপনারা প্রশ্ন করতে, বইটি কাদের জন্য আপনি লিখেছেন? আমি বইতে বলেছি, এবং আমি এটা বিশ্বাস করি, আমি বইটি লিখেছি গবেষকের জন্য, শিক্ষকের জন্য, শিক্ষার্থীদের জন্য, যারা এই বইটি পড়ে উপকৃত হবেন। তবে সেটা কীভাবে বুঝতে হলে, সেটা বুঝতে হলে একটুখানি বই যেভাবে পড়ি আমরা যখন কনসেন্ট্রেশন দিয়ে বই যখন পড়ি, এভাবে যদি পড়েন আপনি বুঝতে পারবেন। আমি শুরুতে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ একটু আলোচনা করব। এই বইয়ের ভূমিকা লিখেছেন আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর সৌরা মুর্শিদ স্যার। তিনি এই বইটি মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেছেন, এই যেন ময়রার প্রশিক্ষণ ছাড়াই উপাধি ও মিষ্টান্ন তৈরির মতো দুরূহ কাজ তিনি সম্পাদন করেছেন। এটির অর্থ হচ্ছে সাধারণত মিষ্টান্ন তৈরি করতে ময়রা লাগে, অভিজ্ঞ ব্যক্তি লাগে। তো আমি তো সেই বিষয়ে অভিজ্ঞ নয়, তারপরও আমি সে কাজটা সম্পন্ন করে পেরেছি, তিনি মনে করেছে সেটি। তিনি এমন ব্যক্তি নয় যে যিনি বানিয়ে বলবেন, আমাকে খুশি করার জন্য বলবেন, কারণ ওনার সাথে আমার কথা হয়নি। আমি ওনাকে চ্যাপ্টারগুলো দিয়েছি, তার নিজস্ব মূল্যায়ন দিয়েছে, এমন না যে ভূমিকা যে কীভাবে লিখতে হবে সেটার বিষয়ে আমি কোনো কথা হয়নি সেটি। তারপরে উনি বলেছিলেন যে এটা পুরো বইটি রসে টয়টম্বুর এক রসগোল্লা। তিনি পড়ার পর তার কাছে এটি মনে হয়েছে সেটি যে রসগোল্লা, সেই বিষয়টা আমি এই অধ্যায়ভিত্তিক আলোচনার মধ্যে যাব। তিনি আরও বলেছেন যে অক্ষর অক্ষরে কালো, অক্ষর অক্ষরে বপন করা আছে বিশ্ব বীজ লুকায়িত আছে তুতন কামেনের গুপ্তধন। এই টার্মগুলো একটু দেখবেন, তুতন কামেনের গুপ্তধন কি, মিশরের যে তুতন কামেন, এটা একটি ব্যাখ্যা আছে আর্ট অ্যান্ড লিটারেচারের মধ্যে। সেই বিষয়গুলো ইংরেজি টার্মও দেওয়া হয়েছে যাতে আপনারা আরও একটু গবেষণা করতে পারেন। তারপরে আমি যদি অধ্যায়ভিত্তিক আলোচনায় যাই, প্রথম যে অধ্যায়টা, সাধারণত যে কোনো জনপদের প্রথম অধ্যায়গুলো হয় ভৌগোলিক অবস্থাটা কীরকম। এখন আপনি ভৌগোলিক অবস্থা চিত্রায়িত করতে গেলে আপনার প্রাচীনোত্তর বিষয় আছে, বর্তমান বিষয়গুলো আছে। আমি এই বইটা এত ভালো হতো না যদি স্যার ভুল না ধরতেন। আমি স্যারকে প্রথম অধ্যায় যখন দিই, আমি কত উচ্ছ্বসিত, কত এক্সাইটেড ছিলাম, বইটা যে অধ্যায় দিয়েছি স্যার মনে করবে এটা স্যার রিজেক্ট করে দিয়েছে, এটা ভালো হয় নাই। আসলে এটি ভালো ছিল না। এখানে যে প্রথম অধ্যায় আছে সেই অধ্যায় স্যারকে আমি দিই নাই, এটি সম্পূর্ণ চেঞ্জ একটা অধ্যায়। আমি স্যারকে যেটা দিয়েছিলাম সেখানে প্রচুর পুনরাবৃত্তি ছিল, প্রতিটি দেখা যাচ্ছে 4 লাইন পর পর পুনরাবৃত্তি চলে আসছে, যেটি আমার মাথায় ছিল না যে পুনরাবৃত্তি করা যায়। তারপরে সাবজেক্ট বাড়া এগ্রিমেন্ট ঠিক ছিল না, কারণ আমি ফেসবুকে লিখতাম, বই কীভাবে লিখতে হয় সেটা আমার মাথায় এভাবে আসেনি। তারপর ভূগোলের চিত্রায়িত করতে গেলে আপনার যেভাবে সমস্ত বিষয়গুলো নিয়ে আসতে হয় সেটি আসেনি। কিন্তু পরে